মানিক, আয় মানিক, গেলি কোথায় রে হতচ্ছাড়া? কেন গো বৌদি, কি হয়েছে? কাজ আছে, টাকা দেব। টাকার জন্য মানিক সব পারে বৌদি। গ্রামের বাইরে রতনের যে খেজুর গাছগুলো আছে, চিনিস তো? খুব চিনি, ওই গাছ থেকে তো রতনদা রস পেরে বেচে। আজ রাতে যাবি ওখানে। পৌষের শীতের সকাল, হাড় কাঁপানো ঠান্ডা। পূব আকাশে তখন সবে লাল আলো ধরেছে। আনন্দপুর গ্রামের ঘুম ভাঙতে তখনও দেরি। এই গ্রামেরই এক প্রান্তে রতন আর শিখার ছোট্ট মাটির ঘর। সংসারে অভাব আছে, কিন্তু আনন্দ নেই এমনটা নয়। তাদের উঠোনে শিউলি গাছের মতোই যেন আনন্দের ফুল ফোটায় তাদের বছর 6 মেয়ে মিঠু। মা, ওমা, উঠে পড়ো। এই তো রে মা, উঠেছি। বাবা কি ঠান্ডা রে, তুইও লেপের তলা থেকে বেরোস না, ঠান্ডা লেগে যাবে। মা, আজ কিন্তু বাবা রস আনবে, তাই না? তুমি আমায় গরম গরম রসের পিঠা বানিয়ে দেবে, কতদিন খাই না। দেবে বাছা দেবে, তোর বাবা আগে রসটা তো নিয়ে আসুক। বাজারে বিক্রি করে চাল ডাল কেনার পর যা থাকবে তা দিয়ে নিশ্চয়ই হবে। ধুর, খালি চাল ডাল, আমার পিঠা চাই। তুমি বাবাকে বলবে আজ যেন সব রস বিক্রি না করে, আমাদের জন্য যেন একটু রাখে। মেয়ের আবদারে হাসে শিখা। এই সামান্য আবদার পূরণ করার ক্ষমতাও তাদের সব দিন থাকে না। রতন সামান্য মানুষ, এই শীতের কটা মাস খেজুরের রস পেরে তা বিক্রি করে যা কিছু আয়, বাকি বছরটা এদিক ওদিক মজুর খেটে চলে। কই গো মিঠুর মা, উঠলে? আমি বেরোচ্ছি। ভোরের রসটাই আসল, বেলা বাড়লে আর সেই স্বাদ থাকে না। এই যে মিঠু তো সেই কখন থেকে উঠে বসে আছে, যাও সাবধানে যেও। ইস, কুয়াশাটা আজ বড্ড ঘন গো। বাবা আমার জন্য রস আনবে তো? মা পিঠা বানিয়ে দেবে বলেছে। আনবো রে মা, আনবো। আগে দেখি রস কতটা জমেছে। আজ আনন্দপুরের হাটে সবটা বিক্রি করে এই তোর জন্য নতুন খাতা, চাল ডাল আর তেলের পয়সাটা তুলতে হবে। তারপর যা বাঁচে তা দিয়ে তোর মায়ের হাতে গরম পিঠা। কেমন? না, আমার আজকেই চাই। আচ্ছা আচ্ছা, চেষ্টা করব। এখন ছাড় দিকে, দেরি হয়ে যাচ্ছে। রতন মাটির ভার আর দা নিয়ে ঘন কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। মিঠু মায়ের পাশে বসে অপেক্ষা করতে লাগলো। রতন তখন গ্রামের শীষের তাল গাছগুলোর নিচে। গাছে গাছে যে ভার সে পেতে রেখেছিল সেগুলো নামাতে সে ব্যস্ত। আজ রস ভালোই জমেছে। ফোঁটা ফোঁটা রস যেন তার কাছে ফোঁটা ফোঁটা পয়সা। উফ, কি ঠান্ডা, হাতগুলো পিনপিন করছে। যাক, আজ ভারগুলো ভালোই ভরেছে। ঠাকুরের দয়া, মহাজনকে সবটা দিলে দামটা ভালোই পাওয়া যাবে। মিঠুর খাতাটা আজ কিনতেই হবে। মাস্টারমশাই কাল আবার বকছিল। রতন ভাবতে থাকে, মেয়ের আবদারটা তার কানে বাজছে। সে ঠিক করে যেমন করেই হোক এক ভার রস সে মেয়ের জন্য আলাদা করে সরিয়ে রাখবেই। সকাল 8টা, হাট বেশ জমে উঠেছে, নানান শোরগোল। রতন তার রসের হাঁড়ি নিয়ে এক পাশে বসেছে। তার বাধা খদ্দের বিপদ সাহা আজ একটু তাগাদাই দিচ্ছে। কিরে রতন, আজ কেমন পেলি মাল? ভোরের রস তো, দেখিস যেন জল মেশাস না। হ্যাঁ, চৌধুরী বাড়ি থেকে আজ 10 হাঁড়ির বায়না আছে। আগে না মহাজন, আমার রসে জল পাবেন না, একেবারে খাঁটি। এই দেখুন কি গন্ধ। গন্ধ তো ভালোই। দে, সবটা আমার ওই বড় কলসিতে ঢেলে দে। আজ খুচরো বিক্রি করতে বসতে হবে না, আমি একদমই সবটা নিয়ে নিচ্ছি। সবটা মানে? হ্যাঁ রে বাবা, সবটা সবটা। এক কথা কতবার বলবো? এই নে, অন্য দিনের চেয়ে 10 টাকা বেশিই ধর। হ্যাঁ, এখন ঢাল দেখি, আমার তাড়া আছে। রতন থমকে গেল। 10 টাকা বেশি?
এই 10 টাকায় মিঠুর খাতা, 1 সপ্তাহের চাল ডাল সবই হয়ে যাবে। কিন্তু সে যে মেয়ের জন্য এক ভার রস আলাদা করে রেখেছিল, সে সেটার দিকে আর একবার তাকায়। মহাজন, ওই ছোট ভাতটা বাদে ওটা। রতন, বেশি বাইনাক্কা করিস না তো, বললাম তো সবটা দিবি। বাজারের সেরা রসটা তুই আনিস, তাই তো তোর কাছে বসি, নইলে এতক্ষণে অন্য ব্যবস্থা হয়ে যেত। দিবি কিনা বল। রতনের গলা শুকিয়ে গেল। একদিকে মহাজনের ধমক, অন্যদিকে মেয়ের আবদার। কিন্তু এই অভাবের সংসারের শখ পূরণ করার বিলাসিতা থাকে না। রতন কাঁপতে কাঁপতে সেই ছোট ভাঁড়টাও তুলে নিল। ঢেলে দিচ্ছি মহাজন। রতন বড় কলসিতে সবটা রস ঢেলে দিল। বিপদ সাহার থেকে টাকাটা নিয়ে সে বাজারের থলে হাতে নিল। চাল কিনলো, ডাল কিনলো, আর মিঠুর জন্য একটা নতুন খাতা আর একটা পেন্সিল কিনলো। কিন্তু তার মনটা পড়ে রইল সেই ঢেলে দেওয়া রসটুকুর মধ্যে। বেলা গড়িয়েছে, রতন খালি হাতে বাড়ি ফিরছে। মিঠু সেই সকাল থেকে উঠোনে বসে আছে বাবার পথ চেয়ে। বাবাকে দেখেই সে ছুটতে এলো। বাবা, এসে গেছো? কই রস কই? মা, বাবা এসে গেছে। রতন মেয়ের মুখের দিকে তাকাতে পারল না। সে চুপচাপ থলেটা দাওয়ায় রাখল। শিখা স্বামীর শুকনো মুখ দেখেই সবটা বুঝে নিল। কি গো, সব বিক্রি হয়ে গেল? বিপদ মহাজন আজ সবটা একসাথেই নিয়ে এলো, 10টা টাকা বেশি দিল। রস আনোনি? আমার পিঠা তুমি তো বলেছিলে আনবে। মারে, আজ পারলাম না। দেখ তোর জন্য কি এনেছি। রতন তার থলে থেকে চাল ডালের পটলির তলা থেকে একটা নতুন খাতা বের করলো। মলাটে লাল নীল ফুলের ছবি। দেখ মা, তোর নতুন খাতা, আর এনে এনে পেন্সিল। কাল থেকে আর মাস্টারের বকুনি খেতে হবে না। আমি খাতা চাই না, আমার পিঠা চাই। তুমি পচা, তুমি ভালো না। মিঠু কাঁদতে কাঁদতে ঘরের কোণে চলে গেল। রতন স্তব্ধ হয়ে বসে রইল। শিখা তার পাশে এসে বসলো। কাঁদছো কেন? তুমি যা করেছো ঠিকই তো করেছো। আরে বাবা, শখ একদিন পূরণ না হলে কিচ্ছু হয় না, কিন্তু পেটের ভাতটা তো রোজ লাগে নাকি? আর মেয়ের পড়ালেখাটা। তাও জানিস শিখা, ওই মহাজনের কলসিতে যখন শেষ ভাতটা ঢালছিলাম, মনে হচ্ছিল আমি রস ঢালছি না, আমার মেয়ের সব আনন্দটা ঢেলে দিচ্ছি। চুপ করো, মিঠু ছোট, ও বুঝবে না, কিন্তু বড় হলে ও ঠিক বুঝবে। ওর বাবা ওর জন্য একটা খাতা কিনতে গিয়ে নিজের মেয়ের কাছে মিথ্যেবাদী সেজেছিল। ওঠো ওঠো তো, চান করে দুটো ভাত মুখে দাও। শিখা ভাতের থালা সাজাতে গেল। রতন দাওয়ায় বসে নতুন খাতাটার দিকে তাকিয়ে রইল। পৌষের রোদ তখন উঠোনে এসে পড়েছে, কিন্তু রতনের মনের ভেতরটা যেন হাড় কাঁপানো শীতের মতোই ঠান্ডা হয়ে। রতন কাঁধে মাটির হাড়ি আর দা নিয়ে বেরিয়ে পড়ে। ঘন কুয়াশার চাদর সরিয়ে সে এগিয়ে যায় গ্রামের বাইরের সেই খেজুর গাছের সারিগুলোর দিকে। তার মনে আশা, আজ যেন রস ভালো হয়। মেয়ের মুখের হাসিটা আজ সে যেভাবেই হোক রক্ষা করতে চায়। রতন হনহন করে হাঁটছিল। হঠাৎই মোড়ের মাথায় তার দেখা হয়ে যায় বিমলের বউ মায়ার সাথে। বিমল রতনের ছোটবেলার বন্ধু, একরকম ভাই বললেই চলে। কিন্তু মায়া ঠিক তার উল্টো। তার চাল চলনে একটা অহংকার, মনে কেমন যেন একটা প্যাচ। কি গো রতন দা, এত ভোরে কাঁধে হাড়ি ঝুড়িয়ে চললে কোথায়? রস আনতে বুঝি? হ্যাঁ মায়া বৌদি, এই এই গাছের দিকে যাচ্ছিলাম। বাবা বাবা, তা ভালোই তো। শীতকালে তোমাদের তো পোয়া 12 একেবারে। গাছের রস বেচে ভালোই দুটো পয়সা কামাচ্ছ, হ্যাঁ? তা আজ যা রস পাবে ওখান থেকে এক হাড়ি আমার বাড়ি দিয়ে যেও দেখি।
আজ কি করে হবে বৌদি? আজ যা পাবো সবটা হাটে দেওয়ার কথা। এক মহাজনকে কথা দিয়ে রেখেছি, ওখান থেকে যা পাবো। ও মা, সে কি কথা? আমি তোমার ভাইয়ের বউ, তোমার কাছে একটু রস চাইলাম আর তুমি আমায় অমনি মহাজনের গল্প শোনাচ্ছ? পয়সা ছাড়া এক ফোঁটাও দেবে না, তাই না? আগে না বৌদি, তা কেন বলবো, কিন্তু বুঝতেই পারছো অভাবের সংসার, মেয়ের স্কুলের খাতা। থাক থাক, আর বলতে হবে না, বুঝেছি। পয়সা ছাড়া রতন একটু জলও দেয় না। যাও যাও যাও, ওই মহাজনের কাছেই যাও। হ্যাঁ, আমাদের মতো গরিব লোকেদের কেই বা দেখে। রতন আর কথা বাড়ায় না। মায়ের এই খোঁটা তার বুকে শেলের মতো বেঁধে। সে জানে মায়ের অভাব নেই, বিমল ভালোই রোজগার করে, এই কেবলই তাকে ছোট করার চেষ্টা। রতন মাথা নিচু করে চলে যায়। আর মায়া, সে পথের মাঝে দাঁড়িয়ে রতনের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকে। তার দু চোখে যেন আগুন জ্বলছে। সামান্য রসের জন্য না শুনতে হলো। এই অপমান সে কিছুতেই হজম করতে পারছিল না। কি এত বড় আস্পর্ধা, আমায় না বলে? সামান্য একটা রস চোর, সেও আমায় আর চোখ রাঙায়। ঠিক আছে রতন, তুমি কত রস বেচে বড় লোক হও না, তা আমিও দেখবো। আমার নামও মায়া। হ্যাঁ, রাগে ফুঁসতে ফুঁসতে বাড়ি ফেরে মায়া। ঘরে তখন কেউ নেই। বিমল সাত সকালে কাজে বেরিয়ে গেছে। মায়া সোজা উঠোনে গিয়ে দাঁড়ায়। মানিক, এই মানিক, কোথায় গেলি রে হতচ্ছাড়া? কিছুক্ষণের মধ্যেই মানিক এসে হাজির হয়। মানিক হলো গ্রামের সেই বখাটে ছোকরা যার কোনো কাজই নেই। টাকার জন্য সে সব করতে পারে। মায়ার ফরমাস খেটে তার ভালোই চলে। কেন গো বৌদি, সাত সকালে এমন চিৎকার করছো কেন? কি হয়েছে? কাজ আছে, পারবি? টাকা দেব। টাকার জন্য মানিক সব পারে বৌদি, কি করতে হবে খালি হুকুম করো। গ্রামের বাইরে রতনের যে খেজুর গাছগুলো আছে, চিনিস তো? খুব চিনি, ওই গাছ থেকেই তো রতনদা রস পেড়ে বেচে। আজ রাতে যাবি, গিয়ে যতগুলো হাঁড়ি ওখানে বাঁধা আছে সবকটা ভেঙে ফেলে দিয়ে আসবি। একটাও যেন আস্ত না থাকে। রস সব মাটিতে মিশিয়ে দিবি। পারবি? এ কি বলছো বৌদি? রতনদার এত বড় ক্ষতি? মানে সে তো গরিব মানুষ। হ্যাঁ রে, তোকে কি আমি রতনের ভালো মন্দ বিচার করতে ডেকেছি? যা বলেছি তাই করবি। এই নে, এটা এখন রাখ, কাজ হলে আরো পাবি। কিন্তু খবরদার কেউ যেন টেরটাও না পায়। তোর নাম শুনলে। আরে না না, সে তুমি ভেবো না, মানিককে কেউ দেখবে না, শুনবেও না। আজ রাতেই রতনদার সব রসের হাড়ি শেষ, তুমি শুধু দেখো। মানিকের কুৎসিত হাসির শব্দ মায়ার ঘরের দাওয়ায় মিলিয়ে যায়। আর মায়া এক ক্রূর তৃপ্তির হাসি হাসে। রতনকে ভাতে মারার প্রথম চালটা সে চেলে দিয়েছে। পরদিন ভোরে রতনের ঘুম ভাঙে মিঠুর ডাকে। আজ সে ঠিক করেছে মিঠুকে সাথে নিয়েই যাবে সে। মেয়েটা দেখুক কত কষ্ট করে গাছ থেকে রস সংগ্রহ করতে হয়। বাবা, চলো চলো, আজ আমি তোমার সাথে যাব। আজ আমি নিজের চোখে দেখব হাঁড়ি কেমন রসে ভরে থাকে। চল মা চল, সাবধানে আসবি, দেখবি কেমন টুপ টুপ করে মিষ্টি রস ঝরে। বাবা মেয়েতে মিলে সেই কুয়াশা ঢাকা পথ ধরে এগিয়ে চলে। মিঠু খুশিতে প্রায় লাফাতে লাফাতে যাচ্ছে। তার মনে আজ শুধু গরম গরম পিঠার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন যে কিছুক্ষণের মধ্যেই দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে তা সে জানতো না। গাছের সারির কাছে এসে রতন হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তার বুকটা ধড়াস করে উঠল। এ কি? কি হলো বাবা, দাঁড়ালে কেন? ওই তো গাছ। রতন কোনো কথা না বলে দৌড়ে যায় প্রথম গাছটার কাছে। যা দেখলো তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। মাটির হাঁড়িটা গাছের নিচে পড়ে টুকরো টুকরো হয়ে আছে। সারা রাতের জমানো সব রস মাটিতে মিশে একটা কালো দাগ হয়ে গেছে। না!
রতন পাগলের মতো ছুটে যায় পরের গাছটার কাছে। একই দৃশ্য, তারপরেরটা, তারপরেরটা, সব 10টা গাছের একটা হাড়িও আস্ত নেই, সব ভাঙা, সব রস মাটিতে। বাবা, সব হাঁড়ি ভেঙে গেছে? কে ভাঙলো? আমাদের পিঠা হবে না বাবা? কে এমন করলো? কে আমার এমন সর্বনাশ করলো? আমার তো কোনো শত্রু নেই। কাঁদিস না মা, কাঁদিস না। হয়তো হয়তো কোনো বুনো জানোয়ারের কাজ। রতন বুনো জানোয়ার বললেও তার মন মানছিল না। হাঁড়িগুলো এমনভাবে ভাঙা যেন কেউ আছড়ে ভেঙেছে। সে কোনো মতে চোখের জল আড়াল করে মেয়েকে নিয়ে বাড়ির দিকে পা বাড়ায়। তার কাঁধটা আজ হাড়ির ভারে নয়, সর্বনাশের ভারে ঝুঁকে পড়েছে। হে, কি হলো গো? এখন কি হবে? হাটে মহাজনকে কি বলবো? চাল ডাল আসবে কি দিয়ে? আমি কি করে বলবো? সব শেষ, সব। মা, বাবা কাঁদছে কেন? না মা, কাঁদবে কেন? ওই চোখে হয়তো কিছু পড়েছে। তুমি তুমি ঘরে গিয়ে বসো মা। রতনের মন বলছিল এই কাজ কোনো জানোয়ারের নয়, কিন্তু কার হতে পারে তা সে ভেবে পাচ্ছিল না। ঠিক সেই সময় তার বন্ধু বিমল এসে হাজির হয়। কি রে রতনদা, কি সব শুনলাম কাল রাতে নাকি? আর বলিস না বিমল, সব শেষ। কেউ আমার সব হাড়ি ভেঙে দিয়ে গেছে। ভেঙে দিয়ে গেছে বলিস কি? কে করতে পারে এমন? জানি না রে ভাই, আমার কপালেই হয়তো এই ছিল। না দাদা, এটা ঠিক নয়। যেই করে থাকুক সে অন্যায় করেছে। তা তুমি এক কাজ করো, আজ আবার ওই হাড়ি পাতো, আমি আজ রাতে তোমার সাথে পাহারা দেব। দেখি কোন শয়তান এই কাজ করে। দিবি? পাহারা দিবি? দেব। তোমার সাথে অন্যায় হবে, আর আমি দেখব আজ রাতেই চোর ধরা পড়বে। বন্ধুর কথায় রতন ভরসা পায়। সে বাজার থেকে ধার করে আবার নতুন হাঁড়ি কিনে আনে। সন্ধেবেলা দুই বন্ধুতে মিলে আবার সব গাছে হাঁড়ি বেঁধে আসে। ঠিক হয় রাত গভীর হলে তারা দুজনে গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকবে। ওদিকে মায়ার কানেও খবর গেছে। সে শুনেছে রতন আবার নতুন হাঁড়ি পেতেছে। মানিকের ওপর তার রাগ ফেটে পড়ে। কিরে মানিক, তোকে না আমি সব শেষ করতে বলেছিলাম? ও আবার হাঁড়ি পেতেছে শুনলাম। বৌদি, কাল তো সব ভেঙেই দিয়েছিলাম, আবার যে বাঁধবে তা জানবো কি করে? জানবি না মানে? আজ আবার যাবি। আজ গিয়ে শুধু হাঁড়ি ভাঙবি না, গাছগুলোকেও এমন দা দিয়ে কোপাবি যেন আর রসই না বেরোয়। যা, আজই আমি ওর সর্বনাশ দেখতে চাই। কিন্তু কিন্তু বৌদি, আর যদি ধরা পড়ে যায়? কিচ্ছু হবে না। আজ কাজটা ঠিকঠাক করতে পারলে যা চেয়েছিস তাই পাবি। যা। মানিক টাকা দেখে আবার লোভে পড়ে যায়। সে ভাবে কাল রাতে তো কেউ দেখেনি, আজও কেউ দেখবে না। সে ধারালো দা হাতে রাতের অন্ধকারের জন্য অপেক্ষা করতে থাকে। ঘুটঘুটে অন্ধকার, রাত তখন অনেক গভীর। খেজুর গাছের অদূরে এক ঝোপের আড়ালে রতন আর বিমল বসে আছে। শীতে দুজনেই কাঁপছে। উফ, কি ঠান্ডা! আর মনে হয় কেউ আসবে না দাদা, চলো ফিরে যাই। চুপ চুপ, আর একটু দেখি। আমার মন বলছে যে যে কাল এসেছিল সে আজও আসবে। তার রাগ তো শুধু হাড়ির ওপর নয়, আমার ওপর। ঠিক সেই মুহূর্তে একটু দূরে শুকনো পাতার ওপর কারো পা ফেলার শব্দ হলো। দুজনেই শক্ত হয়ে বসে। চাঁদের আবছা আলোয় দেখা গেল এক ছায়া মূর্তি এগিয়ে আসছে। লোকটার মুখ চাদরে ঢাকা, হাতে কিছু একটা চকচক করছে, একটা দা। দাদা, ওই তো। লোকটা সোজা প্রথম গাছটার কাছে গেল। দা উঁচিয়ে যেই না হাঁড়িতে মারতে যাবে, অমনি ধর ওকে বিমল, বিমল ওকে ধর, ধর। কে রে তুই শয়তান? দাঁড়া।
রতন আর বিমল ঝোপ থেকে বাঘের মতো লাফিয়ে পড়ে লোকটার ওপর। শুরু হয় ধস্তাধস্তি। ছেড়ে দে আমায়, রতন দা ছেড়ে দে। মানিক, তুই তুই আমার এত বড় সর্বনাশ করেছিলি? মানিক, তোর এত বড় সাহস! দাঁড়া, আজ তোকে মেরেই ফেলবো। মেরো না বিমলদা, আমার কোনো দোষ নেই। আমায় যা করতে বলা হয়েছে আমি তাই করেছি। কি করতে বলা হয়েছে? কে বলেছে তোকে? বল, সত্যি কথা বল, নইলে আজ তোকে পঞ্চায়েতের হাতে দেব। আমি সব বলবো, সব। আমায় মায়া বৌদি এই কাজ করতে বলেছে। নামটা শোনার সাথে সাথে বিমল যেন পাথর হয়ে গেল। রতনও বিশ্বাস করতে পারছিল না। মায়া আমার বউ? আর তুই মিথ্যে বলছিস মানিক। না গো, এক বিন্দুও মিথ্যা নয়। রতনদা সেদিন রস যায়নি বলে বৌদি রেগে গেছিল, তাই আমার টাকা দিয়ে হাড়ি ভাঙতে বলে। আজকেও ওই পাঠালো, গাছগুলো পর্যন্ত নষ্ট করে দিতে বলল। রতনের হাত মানিকের কলার থেকে আলগা হয়ে যায়। তার বন্ধুর প্রতি করুণায় তার বুকটা ভরে ওঠে। আর বিমল, সে লজ্জায়, অপমানে, রাগে মাটির সাথে মিশে যাচ্ছিল। পরদিন সকালে আনন্দপুরের পঞ্চায়েত প্রধানের উঠোনে গ্রাম সভা বসেছে। গ্রামের প্রায় সবাই উপস্থিত। মানিককে একটা থামের সাথে বেঁধে রাখা হয়েছে। রতন, বিমল, শিখা সবাই এক পাশে দাঁড়িয়ে। অন্য পাশে মায়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মানিক, যা সত্যি তাই সবার সামনে বলো, কেন তুমি রতনের এমন সর্বনাশ করতে গেলে? প্রধান মশাই, আমার ভুল হয়ে গেছে। আমি টাকার লোভে পড়ে এই কাজ করেছি। আমায় মায়া বৌদি উনি এই কাজ করতে বলেছিলেন। সবার চোখ ঘুরে যায় মায়ার দিকে। বিমল চোখ বন্ধ করে ফেলে। ও মিথ্যা কথা বলছে। আমি কেন এমন করতে যাব? সত্যি বলবে মায়া? মানিক সব স্বীকার করেছে। তোমার স্বামী বিমলও সব শুনেছে। সামান্য রসের জন্য তুমি একটা গরিব পরিবারের মুখের গ্রাস কেড়ে নিতে চেয়েছিলে। প্রধানের ধমকে মায়া আর নিজেকে সামলাতে পারে না। সে কান্নায় ভেঙে পড়ে। হ্যাঁ, আমি বলেছি, ও আমায় রস দেয়নি, সবার সামনে আমাকে অপমান করেছে। আমি তার শোধ নিতে চেয়েছিলাম। ও গো, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করো। আমি বুঝতে পারিনি গো। চুপ কর, তোর জন্য আজ আমি সবার সামনে মুখ দেখাতে পারছি না। রতনদা আমার নিজের ভাইয়ের মতো, আর তুই? ছি 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 ছি। সভায় একটা গুঞ্জন শুরু হয়ে যায়। সবাই মায়াকে ধিক্কার দিতে থাকে। চুপ করুন সবাই। মানিক, তুমি টাকার লোভে পড়ে অপরাধ করেছ, তার শাস্তি তোমায় পেতেই হবে। আর মায়া, তুমি যা করেছ তা শুধু অপরাধ নয়, পাপ। তুমি হিংসার বশে একটা পরিবারকে পথে বসাতে চেয়েছিলে। মায়া তখন কাঁদতে কাঁদতে রতন আর শিখার পায়ের কাছে গিয়ে পড়ে। আমায় ক্ষমা করো রতনদা, আমায় ক্ষমা করো দিদি। আমার মাথাটা খারাপ হয়ে গেছিল, আমি আর কখনো এমনটা করব না। ওঠো বৌদি, ওঠো, পায়ে ধরতে হবে না। রতন অনেকক্ষণ চুপ করেছিল। সে এগিয়ে যায়, মায়াকে মাটি থেকে তুলে দাঁড় করায়। এটা কি করলে মায়া বৌদি? কিসের জন্য? দোয়ানা চাল আর মেয়ের মুখের একটু হাসির জন্য এই রস বেচতে যাই, তুমি সেটাও কেড়ে নিতে চাইলে? আমার ভুল হয়ে গেছে দাদা, আমায় যা শাস্তি দেওয়ার দাও, আমার ভুল হয়ে গেছে। শাস্তি? না, তোমাকে শাস্তি দিয়ে আমার কি লাভ বলো? তোমার স্বামী আমার ভাই, সেই সম্পর্কটার দিকে তাকিয়ে আমি তোমায় ক্ষমা করে দিলাম। সবাই অবাক হয়ে রতনের দিকে তাকায়। প্রধান মশাই, আমি চাই না এর জন্য মায়া বৌদির আর কোনো সাজা হোক। ও নিজের ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। আর মানিককেও ছেড়ে দিন, ও লোভের বশে করে ফেলেছে। রতন, তুমি এত বড় ক্ষতি হওয়ার পরেও ওদের ক্ষমা করে দিচ্ছ? আগে হ্যাঁ, রাগ পুষে রাখলে গ্রামে বাস করা যায় না। হিংসা, শুধু হিংসাই বাড়ে। ভগবান যা করেছেন ভালোর জন্যই করেছেন, হয়তো তিনি আমাদের সবার চোখ খুলে দিতে চেয়েছেন। রতনের এই উদারতায় পঞ্চায়েতের সবাই স্তব্ধ হয়ে যায়। বিমল কৃতজ্ঞতায় ভাইয়ের মতো রতনকে জড়িয়ে ধরে।
মায়া লজ্জায় মুখ ঢাকতে থাকে। দিন কয়েক পরের কথা, সেই একই শীতের সকাল। রতনের উঠোনে আজ মস্ত বড় উনুন জ্বলেছে। রতন সে রাতে পঞ্চায়েত থেকে ফিরে নতুন উদ্যমে আবার গাছ কেটে রস পেড়েছে। আজ প্রথম পিঠা হবে। কিন্তু আজ শিখা একা নয়, তার পাশে বসে চাল বাটছে, নারকেল কুড়ছে মায়া। তার মুখে আজ অহংকার নয়, লজ্জার সাথে মেশানো আছে এক কৃতজ্ঞতা। বাহ, কি সুন্দর গন্ধ মা! মায়া কাকি, তুমিও পিঠা বানাচ্ছ? হ্যাঁ রে মা, আজ তোর দুই মা মিলে তোকে পিঠে খাওয়াবো। দেখি কার হাতেরটা বেশি ভালো হয়। যাও, তোমার বাবাকে আর বিমল কাকাকে ডেকে আনো। প্রথম পিঠেটা ওদেরই দিতে হবে। উঠোনে বসে রতন আর বিমল হাসি মুখে এই দৃশ্য দেখছিল। দাদা, তুমি না থাকলে আজ কি হতো জানি না। তুমি শুধু আমার বউকে নয়, আমার সম্মানটাকেও বাঁচিয়েছো। আরে ধুর, যা গেছে তা যাক। এই দেখো, আজ গাছে কত রস হয়েছে। ভগবান দুহাত ভরে দিয়েছেন। এসো, আজ সারা গায়ের লোক একসাথে বসে রসের পিঠা খাবো। কিছুক্ষণের মধ্যেই প্রধান মশাই আর গ্রামের অন্যরাও এসে জোটে। রতনের উঠোন আজ এক মিলন মেলায় পরিণত হয়েছে। মানিকের হাতেও রতন একটা পিঠা তুলে দেয়। আহ, কি মজা! শীতের সকালে মা কাকিমাদের হাতে রসের পিঠা, কি মজা! মিঠুর সেই হাসির শব্দে যেন আজ সমস্ত হিংসা, সমস্ত গ্লানি ধুয়ে মুছে সাফ হয়ে গেল। রতনের উদারতা আর মায়ার অনুতাপ আজ আনন্দপুরের শীতের সকালটাকে অন্যরকম এক উষ্ণতায় ভরিয়ে দিল। কারণ মানুষ তো ভুলেরই দাস, কিন্তু ক্ষমার মধ্যেই যে তার আসল মনুষ্যত্ব লুকিয়ে থাকে।